কাগজ আসি বাবা স্কুলে তা দিয়ালাম মরা। আবরারের পর সড়কে লাশ হলো খুলনা ও সিরাজগঞ্জের 2 শিক্ষার্থী। কাভার্ড ভ্যানে আগুন। খামখেয়ালি চালায় আমাদের এই বাচ্চাটা, শিশু বাচ্চা মারা গেছে। আমরা এই বিচার চাই, এই টলি বন্ধ হোক। সারা রাত জার্নি করছে, ঘুমের উপর দাম চালাইয়া দিছে। রাজধানীতে অপ্রয়োজনীয় রুটের ছড়াছড়ি, ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার হওয়ায় বাড়ছে চাপ, পুনর্বিন্যাসের পরামর্শ। বাইরের গাড়িগুলো যদি আউটসাইডে থাকে তাহলে একটু জায়গা কম হয়, যানজটটা একটু কম হয়। স্বার্থটা মালিক সমিতিরই বেশি। 300-এর মতো কোম্পানি গাড়ি চালাচ্ছে, এত রুটেরও দরকার নাই, এতগুলো কোম্পানিরও দরকার নাই, সবগুলোকে একটা রুটে নিয়ে আসছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কারিগরি ত্রুটির কারণে আজ বসছে না পদ্মা সেতুর নবম স্প্যান, কাল আবারও চেষ্টা করবেন প্রকৌশলীরা। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দারিদ্র্যের হার আরও কমিয়ে আনার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। বললেন, সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার। রাঙামাটিতে 7 জনকে হত্যার ঘটনা পরিকল্পিত, বাঘাইছড়ি পরিদর্শনের পর তদন্ত দল, ইউপিডিএফ সরাসরি জড়িত, 3 দিনের অনুসন্ধানের পর বলছে পুলিশ। তুরাগ দখলমুক্ত করতে ভেঙে ফেলা হচ্ছে সীমানা পিলারের বাইরের স্থাপনাও। অভিযোগ স্থানীয়দের, রাতের আধারে পুনঃস্থাপন করা হচ্ছে সীমানা পিলার, বলছে বিআইডব্লিউটিএ। এবং অস্ত্র আইন কঠোর করল নিউজিল্যান্ড, কাল জুমার আজান রাষ্ট্রীয় রেডিও টিভিতে সরাসরি সম্প্রচার, গণজানাজার পরই দাফন করা হবে নিহত 2 বাংলাদেশির মরদেহ। কারিগরি ত্রুটির কারণে আজ বসছে না পদ্মা সেতুর নবম স্প্যান। কাল সকালে আবারও বসানোর চেষ্টা করবেন প্রকৌশলীরা। এর আগে সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের 34 ও 35 নম্বর পিলারের উপর স্প্যানটি বসানোর কাজ শুরু হয়, কিন্তু গত রাতে ওই এলাকায় ঝড় বৃষ্টির কারণে ক্রেন নোঙর করে রাখার দড়ি ছিঁড়ে যাওয়ায় জটিলতা দেখা দেয়, যে কারণে ক্রেনটি নির্ধারিত জায়গায় নিতেও দেরি হয়। আগামীকাল সকালে নবম স্প্যানটি বসাতে আবারও কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের 7টি স্প্যানের সঙ্গে যোগ হবে নতুন স্প্যানটি। মাওয়া প্রান্তের একটি স্প্যান সহ স্প্যানটি বসানো হলে সেতুর দৈর্ঘ্য দৃশ্যমান হবে 1350 মিটার। এই মুহূর্তে পদ্মা পাড়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, খুবই অনিশ্চয়তাটুকুই সবসময় থাকে এবং আজকে শেষ পর্যন্ত অনিশ্চয়তারই জয় হলো, কারণ আমরা সকাল থেকে এক ধরনের অনিশ্চিত পরিস্থিতির মধ্যে সময় কাটাচ্ছিলাম যে শেষ পর্যন্ত আজকে তোলা সম্ভব হবে তো পদ্মা সেতুর নবম স্প্যান। আমরা দুপুর 2টার কিছুক্ষণ আগে আমরা জেনে গিয়েছি যে আজ শেষ পর্যন্ত হচ্ছে না, আগামীকাল সকালে চেষ্টা করা হবে পদ্মা সেতুতে নবম স্প্যান বসানোর। আর এই নবম স্প্যান বসানোর মধ্য দিয়ে কিন্তু পদ্মা সেতু 1350 মিটার দৃশ্যমান হওয়ার বিষয়টি রয়েছে। আমরা গতকাল যখন আপনি আমার ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে স্প্যানটি এবং ক্রেনটি, সেটি আসলে গতকালই নিয়ে আসা হয়েছিল মাওয়া থেকে এখানে 34 এবং 35 নম্বর পিলারে বসানোর জন্য, কিন্তু গতকাল রাতে যখন এটি অপেক্ষমান ছিল আজ সকালে তুলবেন, তখন আসলে ঝড় বৃষ্টি এসব কারণে যে ক্রেনটি এই স্প্যানটি বয়ে এনেছে সেই ক্রেনটির নোঙর করার জন্য যে কেবলগুলো ছিল সেই কেবলগুলো ছিঁড়ে গিয়েছিল। আর ছিঁড়ে যাওয়ার ফলে এটিকে যে টেনে পাড়ের দিকে অর্থাৎ 2টি পিলারের কাছাকাছি নেওয়া যাবে সেটি আসলে সম্ভব হচ্ছিল না। এর সঙ্গে আবার যোগ হয়েছে নদীর নাব্য সংকটও, কারণ নদীর তলদেশে এই ট্রেনটি চলাচল করার জন্য যতটুকু গভীরতা দরকার ছিল ততটুকু নেই, পলি পরে এখানে কিছুটা পলি জমে গিয়েছে। আর এই কারণে এটিকে স্প্যানটিকে টেনে যে 2টি পিলারের কাছাকাছি নেওয়া হবে সেটি আজকে সারাদিনের চেষ্টা করেও সম্ভব হয়নি। আর সম্ভব হয়নি বলে দুপুর 2টার আগে এখানকার প্রকৌশলীরা সিদ্ধান্ত দিয়েছেন যে আজ আর চেষ্টা করা হবে না, কারণ শেষ বিকেলে আসলে চেষ্টা করতে তারা খুব একটা আগ্রহী নন, এই কারণে যে যদি স্প্যানটি বসানোর জন্য
প্রয়োজনীয় দিনের আলো এবং সময় পাওয়া না যায়, তাহলে অর্ধেকে এই কাজটি রেখে দিতে হবে। তাই আজকে আর অর্ধেকের চেষ্টা না করে তারা আগামীকাল সকালে, খুব সকালে চেষ্টা করবেন এটি তুলে দেওয়ার জন্য। এবং আপনাকে জানিয়ে রাখি খবির, এর আগে কিন্তু আমরা দেখেছি এই যে 9টি স্পেন বসার কথা, তার মধ্যে দ্বিতীয় স্পেনটি বসার সময়ও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে দ্বিতীয় স্পেনটিও যে দিনটিতে বসার কথা ছিল সেদিনটিতে বসানো যায়নি, এটি বসানো হয়েছিল তার পরের দিন। একই ধরনের ঘটনা আমরা দেখলাম এই নবম স্পেনের ক্ষেত্রে। তবে এখানে দ্বিতীয় স্পেন বসানো যায়নি শুধুমাত্র নাব্য সংকটের কারণে, আর নবম স্পেনটি বসানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে নাব্য সংকট, একই সঙ্গে ঝড় বৃষ্টির কারণে যে ক্রেনের কেবল ছেড়ে যাওয়ার বিষয়টি, সেই বিষয়টি, দুটো বিষয় মিলে আসলে আজকে, যদিও বাংলাদেশের প্রকৌশলীরা চীনের ঠিকাদারদের বারবার করে অনুরোধ করছিলেন যে আজকে দিনের মধ্যে বসিয়ে দেওয়া যায় কি না সেটি চেষ্টা করতে, কিন্তু তারা আসলে বলেছেন যে যেহেতু আজকের দিনের মধ্যে বসানোর মতো সময় পুরোপুরি পাওয়া যাবে কিনা সেটি নিশ্চিত করা যাচ্ছে না, তাই আগামীকাল সকালে তারা চেষ্টা করবেন। এবং আপনাদেরও আসলে সুখবর দেওয়ার জন্য অপেক্ষা থাকতেই হচ্ছে যে আগামীকাল সকালে হয়তো সুখবরটি পেতে পারেন। খবর ছিল আমার কাছে সবশেষ খবর। এহসান জুয়েল জানাচ্ছিলেন পদ্মা সেতুর আজকে যে নবম স্প্যান বসানোর কথা ছিল সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত খবরাখবর। এবার অন্য প্রসঙ্গ, রাজধানীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে পুলিশ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে ডিএমপি কমিশনারের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষার্থী আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসের রুট পারমিট ছিল না এবং বাসটির বিরুদ্ধে 27টি মামলা ছিল বলেও জানান ডিএমপি কমিশনার। ঢাকা শহরে এই পরিবহন ব্যবস্থা শৃঙ্খলা আনতে আমরা ব্যর্থ হয়েছি। এই বাসটি তার রুট পারমিট ছিল ঢাকা ব্রাহ্মণবাড়িয়া, তাহলে ঢাকা শহরে বাসটি চললো কেমনে? 2, এই বাসের এগেনস্টে 27 বার প্রসিকিউশন দেওয়া হয়েছে, এরপরে বাসটা চলে কেমনে? 3, অ্যাক্সিডেন্টটা ঘটেছে জেব্রা ক্রসিং এর উপরে। জেব্রা ক্রসিং হচ্ছে পথচারীদের জন্য সেফ জোন। সেফ জোনে যখন অ্যাক্সিডেন্ট হয় তার আর কোনো জবাব থাকে না। চাহিদা অনুযায়ী সড়ক না থাকলেও রাজধানীতে রুটের ছড়াছড়ি। এ সুযোগে আশপাশের জেলার গাড়িও ঢাকাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে। বিশেষজ্ঞরা বলছেন রুট পুনর্বিন্যাস ও কোম্পানি ভিত্তিক বাস চালু হলেই সমাধান আসতে পারে। আর 2 বছরের আগে এর বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে নগর কর্তৃপক্ষ বলছে আপাতত ট্রাফিক ব্যবস্থাপনায় ভরসা। এদিকে ট্রাফিক কর্তৃপক্ষের দাবি বিকল্প সড়ক নির্মাণ শেষ হলে স্থায়ীভাবে যানজট মুক্ত হবে রাজধানী। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। ঢাকা শহরের আয়তন ও জনসংখ্যা বিবেচনায় কমপক্ষে 25% রাস্তা প্রয়োজন হলেও রয়েছে মাত্র 8 ভাগ। মিরপুর ও উত্তরা থেকে ফার্মগেট হয়ে সদরঘাট, মহাখালী থেকে সায়েদাবাদ এবং গাবতলী থেকে আজিমপুর হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত মাত্র 4টি বড় সড়ক রয়েছে। এসব পথে বাস রুটের সংখ্যা প্রায় 250। বাইরের গাড়িগুলো যদি আউটসাইডে থাকে তাহলে একটু জায়গা কম হয়, যানজটটা একটু কম হয়। রাস্তা জামের কারণে আমরা টিপ দিতে পারি না। স্বার্থটা মালিক সমিতিরই বেশি, কারণ তারা যেভাবে নিয়ন্ত্রণ করে সেভাবেই পরিবহনগুলো চলে। পাবলিকের দুর্ভোগের কথা এরা কোনোদিন চিন্তা করে না। গবেষকরা জানান নগরীর ভেতরের 5000 গণপরিবহনের সঙ্গে প্রতিদিন বাইরে থেকে যোগ দেয় 2000-এর বেশি গাড়ি। এত সংখ্যক গণপরিবহনের সঙ্গে অন্যান্য যানবাহন যুক্ত হয়ে তৈরি হয় জট। তাই সময় মতো পরিবহন না পাওয়া ও গন্তব্যে না পৌঁছাতে পারার ভোগান্তি রয়েই যায়। 300-এর মতো কোম্পানি গাড়ি চালাচ্ছে। গাজীপুর শহর থেকে একটা স্টার্ট করছে, ঢাকাতে আসতেছে যেই রুটে চালাচ্ছে, চৌরাস্তার থেকে স্টার্ট করছে যেখানে আসতেছে, ওই আপনার এরশাদনগর থেকে যেটা শুরু করছে একই রুটে আসতেছে। এত রুটেরও দরকার নাই, এতগুলো কোম্পানিরও দরকার নাই, সবগুলোকে একটা রুটে নিয়ে আসছে। ইন্ট্রা কম্পিটিশনটা বন্ধ হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট অবশ্যই কমে যাবে। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে নতুন করে রুটের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত হয়। মূল সড়কে ধীরগতির যান চলাচল নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং, রাস্তা ও ফুটপাত দখল বন্ধ, ট্রাফিক আইন না মানা, পথচারীদের বেপরোয়া চলাচল সহ নানা অনিয়ম বন্ধ করে সমস্যা সমাধান করতে চায় কর্তৃপক্ষ। কিছু রাস্তা আমাদের রিক্সামুক্ত করা খুব অপরিহার্য মনে হচ্ছে। ভিআইপি রোডের প্যারালাল আর একটা রোড ওপেন করা দরকার, যেটি এখন আপনার ফ্লাইওভার হয়েছে কয়েকটি। সো এর কারণে এই রাস্তার কিন্তু সক্ষমতা বেড়েছে অনেক গুণ। এমআরটি, বিআরটি এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের কার্যক্রম চলমান আছে। ওই দিন আমার মনে হয় 2-3 ইয়ার্সের মধ্যে এই মহানগরীতে যানজট ইতিহাসে চলে যাবে। রুট পুনর্বিন্যাস কমিটির বৈঠকে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে কয়েকটি রুটে কোম্পানি ভিত্তিক বাস চলাচল শুরু হবে বলে জানানো হয়। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এদিকে সড়ক দুর্ঘটনায় আজও ঝরল 2 শিক্ষার্থী সহ 4 জনের প্রাণ। খুলনায় রাস্তা পার হতে গিয়ে ট্রলির চাপায় প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী মারা গেছে।
সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন কলেজ শিক্ষার্থী, আহত হয়েছেন আরও 2 শিক্ষার্থী। প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। শোক নামে এসেছে এলাকায়। আবারও সড়কে প্রাণ গেল 2 শিক্ষার্থীর। সন্তান হারিয়ে প্রতিদিনে হাহাকার বাড়ছে স্বজনদের। পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে খুলনার রূপসা উপজেলার আনন্দনগর এলাকায় রাস্তায় পার হয়ে খাবার কিনতে দোকানে যাচ্ছিল স্কুল ছাত্রী আখিমণি। হঠাৎ ইট বোঝাই দ্রুতগতির একটি ট্রলি শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আখি। খবর পেয়ে পুলিশ মাঝ রাস্তায় গতিরোধ করে ট্রলিটি জব্দ করে। আটক করা হয় চালককে। সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহত আখি সুফি আজিজ কিন্ডারগার্টেনের 1ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। রাস্তা পার হয়ে যাওয়ার পথে উত্তর দিক থেকে একটা গাড়ি এসে ওরে চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট করে। খামখেয়ালি চালায় আমাদের এই বাচ্চাটা, শিশু বাচ্চা মারা গেছে। আমরা এই বিচার চাই, এই টলি বন্ধ হোক। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। লাশের চূড়াতল করা হয়েছে এবং গার্ডিয়ানরা জেলা প্রশাসক বরাবরে আবেদনও করছে যে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য। তো এই বিষয়ে বিধিগত বা আইনগত যে ব্যবস্থা আছে আমরা নিচ্ছি। এদিকে সিরাজগঞ্জে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হৃদয় হোসেন ও তার 3 সহপাঠী। ভদ্রঘাট বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ধুকুরিয়া বিএম কলেজের শিক্ষার্থী হৃদয় নিহত হয়। আহত অপর 2 ছাত্রকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হৃদয়ের মৃত্যুর খবরে উত্তেজিত জনতা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। কাভার্ড ভ্যান কেমিক্যাল নিয়ে যাওয়ার সময় ছেলেটাকে বাড়ি দিয়ে রাস্তা ফেলে দেবে। পিছন থেকে ওই গাড়িওয়ালা ওই মনে হয় ও সারা রাত জার্নি করছে, ঘুমের উপর দিয়ে চালাইয়া দিছে। চালায় দেওয়ার পর আমার বন্ধু এই জায়গায় একজন মারা গেছে আর 2টা হসপিটালে আছে। দুর্ঘটনার পর থেকে ঘাতক কাভার্ড ভ্যান চালক পলাতক রয়েছে। এদিকে নরসিংদীর বেলাবোতে কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন ও রাজধানীর কল্যাণপুরে লরি চাপায় এক মাদ্রাসার শিক্ষক নিহত হন। আবু নোমান, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। পুরান ঢাকার আবাসিক ভবন থেকে কেমিক্যাল গোডাউন সরাতে টাস্কফোর্সের অভিযান। ঢালাওভাবে ব্যবস্থা না নিয়ে দাহ্য কেমিক্যাল সরানোর অনুরোধ ব্যবসায়ীদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি এলাকার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করেই উন্নয়ন কাজ করছে সরকার। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহেশখালী মাতারবাড়ির সমন্বিত উন্নয়ন কার্যক্রম প্রকল্প অবহিতকরণ সভায় একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দারিদ্র্যের হার আরও কমিয়ে আনার অঙ্গীকার করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজার অঞ্চলের চাষের জমি ও বন ধ্বংস হচ্ছে। এক একটা এলাকায় যে সেই অঞ্চলের মানুষের কি দুঃখ দুর্দশা সেটা জানার চেষ্টা করি, আর সাথে সাথে কি সম্ভাবনা সেসব অঞ্চলে আছে সেটাও আমরা বের করার চেষ্টা করি। মাতারবাড়ি অর্থাৎ মহেশখালীর যে বিশাল চর অঞ্চল জেগে উঠেছে, সেখানে আমরা রীতিমতো এখানে একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে এলএনজি টার্মিনাল থেকে শুরু করে একটা বিদ্যুতে উৎপাদনের একটা হাব তৈরি করা, এ ধরনের অনেকগুলি কর্মসূচি আমরা হাতে নিয়েছি, যার মধ্য দিয়ে সেই সাথে কক্সবাজারে আমরা সেখানে মেরিন ড্রাইভ করেছি। আর ওখানেও আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে সেই সব জায়গায় যেন মানুষের আর্থসামাজিক উন্নতির কিছু কাজ হয়, সে কাজগুলি আমরা করতে যাচ্ছি। সৌভাগ্যের বিষয় যে ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ এগিয়ে এসছে এখানে বিনিয়োগের জন্য। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল এয়ার রুটের মাঝে বাংলাদেশের অবস্থানটা, সেই ক্ষেত্রে আমাদের একটা বিরাট সম্ভাবনা সেখানে আছে যে এখানে যদি আমরা একটা ভালো এয়ারপোর্ট করতে পারি, তো রিফুয়েলিংয়ের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে আসতে পারে। আর কক্সবাজারের এই যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যটাও উপভোগ করতে পারে। মিয়ানমারের সাথে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, একটা চুক্তিও করেছি এবং আন্তর্জাতিক সংস্থাগুলিকেও আমরা অনুরোধ করে যাচ্ছি যে এদেরকে তাদের নিজের দেশে যেন ফেরত নিয়ে যায়, কারণ তার ফলে আমাদের স্থানীয় লোকগুলিও কষ্ট পাচ্ছে, তাদেরও যেমন চাষ উপযোগী জমি নষ্ট হচ্ছে, আমাদের গভীর বন নষ্ট হয়ে যাচ্ছে। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলা পরিকল্পিত বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। দুপুরে হামলাস্থল পরিদর্শন করে কমিটির প্রধান দীপক চক্রবর্তী একথা জানান। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীর নেতৃত্বে 7 সদস্যের কমিটি বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি 9 মাইল এলাকায় যায়। হামলার দিন গাড়িতে থাকা বিজিবি ও আনসার সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন তারা। পরে তদন্ত দল বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতদের দেখতে যান।
সেখান থেকে ফিরে কমিটির প্রধান জানান, হামলার আগে সাজেক ভোটকেন্দ্রে হুমকি কিংবা যাত্রাপথে কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলেও জানান তিনি। গত সোমবার রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভোট গ্রহণ শেষে ফেরার পথে 9 মাইল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ 7 জন নিহত হন। এ ঘটনায় অজ্ঞাত 50 জনের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় একটি মামলা করা হয়। একটা প্ল্যান্ড অ্যাম্বুশ আমাদের বিজিবির যিনি বাগাইহাট জোনের যিনি টোয়াইসি যিনি ভারপ্রাপ্ত জোন কমান্ডার, এটা একটা প্ল্যান্ড অ্যাম্বুশ বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা শুধু প্লেস অফ অকারেন্সি কি হয়েছিল সেটা জানতে পেরেছি, কিন্তু যেখান থেকে তারা রওনা করেছিল কংলা, তারপরে মাচালং, বাগাইহাট, ওখানে কোনো কমিশন ছিল কিনা, ওখানে কেউ তাদেরকে হুমকি দিয়েছিল কিনা, বা ওখানে ভোট চলাকালীন কোনো ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা এখনো জানতে পারি। একটা ভালো রিপোর্ট দেওয়ার সাথে যদি প্রয়োজন হয় আমরা হয়তো বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে টাইম এক্সটেনশনও চাইতে পারি। রাঙামাটির বাঘাইছড়িতে ব্রাশফায়ারে 7 জনের মৃত্যুর ঘটনায় পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ সরাসরি জড়িত বলে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সেই সঙ্গে নৃশংস এ ঘটনার সহযোগী হিসেবে জেএসএস মূল অংশের ইন্ধন থাকতে পারে বলেও সন্দেহ করছে পুলিশ। মূলত ইউপিডিএফ গণতান্ত্রিক এবং জেএসএস সংস্কারপন্থীরা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠায় মূল দুটি অংশ ঐক্যবদ্ধ হয়ে এই কিলিং মিশন চালিয়েছে বলে ধারণা তাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাঘাইছড়ি হত্যাকাণ্ডের পর 3 দিনের অনুসন্ধান শেষে আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিশ্চিত হয়েছে শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা এই কিলিং মিশনে সরাসরি অংশ নিয়েছে। বাঘাইছড়িতে ইউপিডিএফ এর একক আধিপত্য থাকলেও সমঝোতার অংশ হিসেবে তারা জেএসএস মূল দলের প্রার্থী বড়ঋষি চাকমাকে সমর্থন দিয়েছিল, কিন্তু নির্বাচনে জেএসএস সংস্কারপন্থী প্রার্থী সুদর্শন চাকমার এগিয়ে যাওয়া মেনে নিতে পারেনি দুপক্ষই, যে কারণে তারা এই কিলিং মিশন চালিয়েছে বলে নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যে এলাকায় ঘটনাটা ঘটছে ওইখানে ইউপিডিএফ মূল যারা এদের নিয়ন্ত্রণাধীন এলাকা, ওইটা আমরা ধারণা করতেছি যেহেতু এটা ইউপিডিএফ এর নিয়ন্ত্রণাধীন এলাকা, কাজেই এদের করার সম্ভাবনাই বেশি। স্থানীয়দের মতে সরকারি সংস্থাগুলো জেএসএস সংস্কার এবং ইউপিডিএফ গণতন্ত্রপন্থীদের সহযোগিতা করছে অজুহাতে পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে শুরু হয়েছে নতুন মেরুকরণ। এমনকি জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি থেকে জেএসএস প্রার্থী উষাতন তালুকদারের পরাজয়ের পর রাজনৈতিকভাবে তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। উপজেলা নির্বাচনও ফল ভালো হয়নি, আর তাই আধিপত্য বিস্তারের পাশাপাশি নিজেদের শক্তির জানান দিতেই জেএসএস এর ইন্ধনে ইউপিডিএফ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে মত নিরাপত্তা বিশ্লেষকদের। পারস্পরিক বলয়গুলো থেকে একজনকে একজন শত্রুর বিরুদ্ধে সহায়তা করা। জাতীয় সংসদ নির্বাচনে যে জনসংহতি সমিতির যে ক্যান্ডিডেট এতজন সংসদ সদস্য ছিল সেটা তার হারিয়েছে, এবং এখন যখন বাঘাইছড়িতে যখন তাদের উপজেলা চেয়ারম্যান যখন বড়ঋষি চাকমা উইথড্র করলো, তারা মরিয়া হয়ে উঠেছে যে তারা দেখলো তাদের এখানে প্রতিপত্তি, তাদের প্রভাব বলয়টা স্কুইজ হয়ে যাচ্ছে। সেটাকে জানান দিতে তারা মরিয়া হয়ে এই প্রচেষ্টা গ্রহণ করেছে। এদিকে পার্বত্য শান্তি চুক্তির পর থেকে জেএসএস প্রধান জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মা প্রতিমন্ত্রীর মর্যাদায় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, কিন্তু 3 পার্বত্য জেলায় অস্থিরতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে না পারে তাকেও দোষারোপ করা হচ্ছে। সব কিছু সরকার করছে, কিন্তু তারা কি সন্তুষ্ট? তাদের কোনো না কোনো হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এইগুলোর সাথে সম্পৃক্ত হয়ে আছে। যেহেতু রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে সন্তু লার্মা নেতৃত্ব দিচ্ছে, এই ভাতৃপ্রতিম সংঘাতগুলো বন্ধের জন্য ওনাকেও এগিয়ে আসতে হবে। গত 3 বছরে 3 পার্বত্য জেলায় পাহাড়ি সংগঠনগুলোর সংঘাতে মৃত্যু হয়েছে প্রায় 180 জনের। এর মধ্যে রাঙ্গামাটিতে গত বছর 35 জন এবং চলতি বছর 8 জনের মৃত্যু হয়। বাকি অন্তত 130 জনের মৃত্যু হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচনে কত শতাংশ ভোট পড়ল তা নির্বাচন কমিশনের বিষয় নয়, এটা প্রার্থী ও দলের বিষয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দুপুরে ঢাকা অঞ্চলের উপজেলা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সিসি বলেন, ইসির দায়িত্ব ভোট কেন্দ্র নিরাপদ রাখা। ভোটারদেরকে উদ্বুদ্ধ করা বা ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু প্রার্থীদের, আমাদের না। আমরা কেবল নির্বাচনের প্রেক্ষাপট কিরকম, প্রস্তুতি কিরকম সেটা তাদেরকে ভালোভাবে জানাবো, যে নিরাপদে ভোট দিতে যেতে পারবে,
অবাধে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেভাবে নিয়ন্ত্রিত থাকবে। এটা ভালোভাবে তাদেরকে বিশ্বাস করাতে হবে, এটুক কাজ, যাতে তারা নিরাপদ মনে করে ভোট দিতে যেতে। আর বাকি যারা প্রার্থী তারা তাদের ভোটারদেরকে নিয়ে যাবে, এটা তাদের দায়িত্ব আমি মনে করি। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান অভিযানে নদীর সীমানা পিলারের বাইরেও অনেক স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে বিআইডব্লিউটিএ বলছে রাতের অন্ধকারে দখলদাররা নদীর মধ্যে সীমানা পিলার পুনঃস্থাপন করেছে। সরকারি ম্যাপ দেখেই উচ্ছেদ চালানো হচ্ছে বলে দাবি তাদের। তবে সরকারি সেবা সংস্থার সার্ভেয়ারদের দুর্নীতির কারণে কিছু ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে দাবি নদী বিশেষজ্ঞদের। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান অভিযানে বৃহস্পতিবার উচ্ছেদ শুরু হয় তুরাগ নদীর মিরপুর বেড়িবাঁধ অংশে। কোনো ধরনের বাধা ছাড়াই জোহরাবাদ মৌজা থেকে আশুলিয়ার আগ পর্যন্ত কয়েকটি বহুতল ভবন সহ অসংখ্য স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এ সময় স্থানীয়রা দাবি করেন নদীর সীমানা পিলার না মেনেই বিআইডব্লিউটিএ সব ভেঙে দিচ্ছে। প্লেয়ার নিয়ে প্রশ্ন, আপনার নোটিশ দেওয়া হয় না, এটা নিয়ে প্রশ্ন, আপনার আমাদের জায়গা নিয়ে নিতেছে, এটা নিয়ে প্রশ্ন। আপ টু ডেট 836 পয়েন্ট আমার রেকর্ডে এখনো আছে, একোয়ার ছাড়া খাজনা খারিজ সব আপ টু ডেট, কিন্তু কোনো বিনা নোটিশে, কোনো নোটিশ দেয় নাই, কিছু দেয় নাই, ভাঙ্গা শুরু করে দিচ্ছে। তবে বিআইডব্লিউটিএ জানায় নদীর আসল সীমানা মেনে তারা উচ্ছেদ চালাচ্ছেন। দখলদাররা সীমানা পিলার নিজেদের মতো করে সরিয়েছে বলেও জানায় সংস্থাটি। পিলারগুলো প্রকৃতপক্ষে এখানে ছিল না, তারা এখানে তুলে নিয়ে এসে পুনঃস্থাপন করেছে রাতের আধারে। এখানে এই এলাকায় একটা কথা প্রচলিত আছে যে রাতে নাকি সীমানা পিলার হাঁটে। ওয়াকওয়ে প্রকল্প রয়েছে, 10,500 সীমানা পিলার কিন্তু স্থায়ীভাবে স্থাপন করা হবে, সেগুলো কিন্তু আর ট্যাম্পারিং করার কোনো সুযোগ রাখা হচ্ছে না। এবার বিশ্লেষকদের মতে সরকারি সেবা সংস্থার সার্ভেয়ারদের দুর্নীতির কারণে এসব অনিয়ম হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা, তারপরে ডিসি অফিস, এদের সাথে যোগ সাজস করে এই সীমানা পিলার যেখানে থাকার সেখানে না দিয়ে তারা পিছনে দেয়। এখন যে অভিযান চলছে এতে তারা হয়তো ঠিক হয়ে যাবে। নদী সংশ্লিষ্টরা বলছেন উচ্ছেদ অভিযানের মতো একইভাবে এসব অবৈধ সীমানা পিলারের সঙ্গে জড়িত সরকারি সেবা সংস্থাগুলোর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর অভিযান চালাতে হবে। তাহলেই কেবল সম্ভব ঢাকার চারপাশের নদীর জায়গা নদীকে টেকসইভাবে ফিরিয়ে দেয়া। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। অভিযানের খবর জানাতে তুরাগ পাড় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা এখন সরাসরি তার সঙ্গে কথা বলবো। রাকিব, খুবই কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা ছাড়াই উচ্ছেদ অভিযান চলছে এবং বেশ জোরে সোরেই চলছে। কিন্তু আজকের 21তম দিনের উচ্ছেদ আমরা সকাল থেকে দেখেছি, যদিও গত দুদিন কিন্তু দেখেছি আমরা বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছিল এখানে অবৈধ দখলদারদের পক্ষ থেকে। তো এই মুহূর্তে আমরা রয়েছে একদম ঠিক গাবতলী বেড়িবাঁধ থেকে আশুলিয়া ঢোকার যে মোড় রয়েছে সেই মোড়ে। আপনি দেখছেন এই উচ্ছেদকে কেন্দ্র করে বিপুল সংখ্যক উৎসুক জনতা এখানে ভিড় করেছেন এবং এই মুহূর্তে ঠিক বাঁক, একদম নদীর যে বাঁক, সেই বাঁকের মধ্যে একটি 3তলা ভবন অবৈধভাবে করা হয়েছিল, সেটি এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এই যে ভবনটি আমি যদি আপনাকে দেখাই, আসলে প্রচণ্ড ধুলা, আমি জানি না আপনি কতটুকু দেখতে পাচ্ছেন। যদি একটু দেখায় যে এই ভবনটি কিন্তু আগে উচ্ছেদ হয়েছিল এবং তার প্রমাণ কিন্তু দেখা যাচ্ছে যে ভবনটির সামনে যে পিলারগুলো আগে ভেঙে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এখন বাঁশ দিয়ে নতুন করে আবার করা হয়েছিল। তো এ কারণেই কিন্তু আগে যেমন এই ভবনটি যখন উচ্ছেদ হয়েছিল তখন কিন্তু পুরোপুরি ধ্বংস করা হয়নি, পুরোপুরি অপসারণ করা হয়নি। এই কারণে কিন্তু যারা অবৈধ দখলদার তারা কিন্তু আবারও নতুন করে এটি গড়ে তুলেছিলেন। এখন যে উচ্ছেদটি চলছে আপনি দেখছেন পুরো ভবনটি একদম অপসারণ করে ফেলা হচ্ছে, অর্থাৎ 3তলার কোনো পাশ বা কোনো পিলার বা কোনো দেয়াল ভেঙে নয়, একদম পুরোপুরি ভবনটির ছাদ, দেয়াল, পিলার, ভীম যা যা আছে সব কিছুই কিন্তু আমরা দেখেছি এই প্রথম দিন থেকেই, এই যে আজকে 21 দিন পর্যন্ত চলছে, এমন কিন্তু সব ভেঙে ফেলা হচ্ছে। তবে এখানে সাধারণ মানুষ কিন্তু অনেকেই দাবি করছেন যে সীমানা পিলার, এই যে আমি যদি একটু দেখাই, এই ভবনটি যেমন কিন্তু সীমানা পিলারের বাইরে করা হয়েছে, অর্থাৎ নদীর মধ্যে করা হয়নি সীমানা পিলার অনুযায়ী, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বিআইডব্লিউটিএ স্পষ্ট করে বলেছে যে এসব সীমানা পিলার যারা অবৈধ দখলদার তারা পুরোপুরি নিজের মতো করে একদম যারা আছে বিভিন্ন সংস্থা তাদের যোগ সাজসে এই সীমানা পিলারগুলো নিজের মতো নদীর মধ্যে এনে তারা দখলদারগুলো চালিয়েছেন।
তো সেই কারণে তারা মূল যে ম্যাপ রয়েছে বিআরডব্লিউটি এর কিংবা যে সরকারের ম্যাপ রয়েছে সেই ম্যাপ দেখে দেখে তারা সব উচ্ছেদ কার্যক্রম করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো মোটামুটি উচ্ছেদ চলছে, মিরপুর বেড়িবাঁধ শেষ হয়ে ধীরে ধীরে আশুলিয়া বেড়িবাঁধ শেষ হয়ে উত্তরা টঙ্গী গিয়ে ঢাকার চারপাশে কিন্তু এমন অবৈধ দখল মুক্ত করার প্রক্রিয়া চলছে। তো আজকের অভিযান শেষ হওয়ার পরে শুক্র শনিবার বন্ধ থেকে আবারও শুরু হবে আগামী সপ্তাহ রোববার থেকে। তো মোটামুটি আমার কাছে এই ছিল সবশেষ খবর। বিআইডব্লিউটি এর 21তম দিনের অভিযানের খবর জানাচ্ছিলেন মাহমুদুর রাকিব। রাজধানীর মিটফোর্ড এলাকায় আবাসিক ভবনে কেমিক্যাল গোডাউনগুলোতে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তমাল। হ্যাঁ, খবির আবাসিক এলাকায় গোডাউন সরানোর যে অভিযান, অর্থাৎ কেমিক্যাল গোডাউন থাকবে না সেটির যে নির্দেশনা, সেটির যে আদেশ সরকারি, সেটি কিন্তু শুরু হয়েছে আজকে 21তম দিনের মতো। আমি দেখেছি যে সকাল থেকে কিন্তু এই যে এলাকাটিতে রয়েছে অর্থাৎ মিটফোর্ড এলাকা, সেখানে কিন্তু সকাল থেকে কিন্তু অভিযানটি চলছে এবং বেলা 12টায় শুরু হয় মূলত অভিযানটি। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে র্যাবের যিনি সারোয়ার আলম রয়েছেন মিরভাই ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু আজকের এই টিমের দায়িত্ব দিচ্ছেন এবং তিনি কিন্তু এটি সকাল থেকে পরিচালনা করছেন। এটি ছাড়াও কিন্তু আমরা দেখেছি যে পুরান ঢাকায় কিন্তু আরেকটি জায়গা অর্থাৎ চাঁদনী বাজারে কিন্তু আরেকটি অভিযান চলছে, চাঁদনী ঘাটে, এবং সেটি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেই অভিযানটি পরিচালনা করছে। আপনাকে জানেন নাকি চুরিহাট্টার যে ঘটনা, সেই ঘটনার পর কিন্তু টাস্ক ফোর্স গঠন করা হয় এবং তারপরে কিন্তু এই অভিযানগুলো চলছে। এবং আপনাকে জানেন নাকি আমি এই মুহূর্তে যে এলাকাটিতে রয়েছি অর্থাৎ মিটফোর্ড এলাকা, এই মিটফোর্ড এলাকার এই বিল্ডিংটাতে কিন্তু সেখানে একটি মনে করেন গোডাউন আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাকে জানেন নাকি মজার একটা বিষয় সেটি হচ্ছে যে এই গোডাউন কিন্তু 5 তলা এবং এর নিচে কিন্তু রয়েছে একটি হাসপাতাল, অর্থাৎ হাসপাতালের উপরে কিন্তু সেই গোডাউনটি তৈরি করা হয়েছে। তো আমরা একটু কথা বলতে চাই নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের সঙ্গে। তিনি একটু আমাকে বলবেন যে মূলত আজকে তারা কতক্ষণ অভিযানটি পরিচালনা করবেন, সঙ্গে আজকে যে অভিযান সেটি সকাল 12টা থেকে শুরু হয়, তো সেই 12টা থেকে শুরু করে আজকে পর্যন্ত তারা কোন ধরনের অনিয়ম কোন ধরনের ইয়ে পেলেন? আজকে আমরা সকাল 12টা থেকে আমরা শুরু করেছি বলা যায়, যেটা হচ্ছে সবগুলো সংস্থা মিলিয়ে আমরা কাজ শুরু করছি এখানে। তো মিটফোর্ড এবং আর্মেটুর এলাকায় তো এখানে আমরা হচ্ছে বেশ কিছু এনামুলেস পেয়েছি। প্রথমত হচ্ছে কিছু কেমিক্যালস পেয়েছি যেগুলো হাইলি ফ্লেমেবল, সেগুলো তারা আজকেই সরিয়ে নেবে, তারা আমাদেরকে অঙ্গীকার করেছে, প্রথম একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা দুটো গোডাউনে বেশ কিছু এক্সপায়ার কেমিক্যাল পেয়েছি, তো সেই কেমিক্যালগুলো প্রায় 2 টনের মতো, সেটা আমরা জব্দ করেছি এখানে। তো আমরা একই সাথে যেরকম বিস্ফোরক পরিদপ্তরের তালিকাভুক্ত যে আইটেমগুলো আছে সেগুলো কোনোভাবে রাখতে না পারে, তার বাইরেও যেগুলো ফ্লেমেবল রয়েছে। এই গোডাউনের নিচে এই হাসপাতাল রয়েছে, সেটা কি এই ধরনের রিস্ক কিনা? না, এটা আসলে এখানে যে হাসপাতাল করা হয়েছে বা যে গোডাউন, এটা আসলে সায়েন্টিফিক্যালি হয়নি, কারণ একই জায়গায় হাসপাতাল একই জায়গায় গোডাউন, এটা কোনোভাবেই হয়নি। এখন এটা যেটা হলো তাদের বক্তব্য হচ্ছে যে গোডাউনটা আগে ছিল, হাসপাতালটা পরে নিয়ে আসছে এখানে, তো এটা কোনো প্ল্যান করে করা হয়নি। আমরা আপাতত দেখছি যে এখানে কোনো ফ্লেমেবল সাবস্টেন্স আছে কিনা, এই ফ্লেমেবল সাবস্টেন্সগুলো সরিয়ে নেওয়ার জন্য বলছি। এর পরবর্তী সময় তো একটা লম্বা প্ল্যান করে যখন কাজ করা হবে তখন তো অবশ্যই যে কোনো একটা থাকবে। আপনাকে তো মানে খুবই যেমনটা শুনছিলেন যে আজকের যে অভিযান সেটা কিন্তু প্রায় শুরু হয়েছে 12টার সময় এবং সেটা কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলার কথা রয়েছে। এই অভিযানটা কিন্তু 1 তারিখ পর্যন্ত চলার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। খবির। আতিকুর রহমান তমাল জানাচ্ছিলেন পুরনো ঢাকা থেকে। সেখানে কেমিক্যাল গোডাউন সরানোর যে অভিযান চলছে সে বিষয়ে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। বিমানবন্দরে দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় নেই কোনো নীতিমালা। চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার পর সামনে আসে এই বিষয়টি। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে এবার নীতিমালা করা হচ্ছে বলে জানান বিমান সচিব। নিরাপত্তা নিশ্চিতে শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল সংলগ্ন দোকানপাটও উচ্ছেদ করা হয়েছে। তবে বিমান পরিবহন সংস্থাগুলোর মতে শুধু টার্মিনাল নয়, কার্গো ভিলেজ সহ পুরো বিমানবন্দরের নিরাপত্তা আরও বাড়াতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। গেল 24শে ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনার পর প্রশ্নবিদ্ধ হয় দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দৃশ্যমান হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত 13ই মার্চ বিমান মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিলেও এখনো তা প্রকাশ করা হয়নি। প্রতিবেদনের বরাত দিয়ে বিমান সচিব বলেন, ছিনতাই চেষ্টায় ব্যবহৃত অস্ত্রটি খেলনা পিস্তলই ছিল। ভবিষ্যতে যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় তদন্ত কমিটি একটি এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরির সুপারিশ করেছে বলে জানান তিনি। এয়ারপোর্টে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো রকম যদি অযাচিত কোনো বিষয় এসে যায়, তাহলে এই পরিস্থিতিটা আমরা কিভাবে মোকাবেলা করব। আমরা একটা এসওপি করতে যাচ্ছি যে কার দায়িত্বটা কি হবে। চট্টগ্রামে আমরা দেখেছি যে আমাদের এই ধরনের কিছু না থাকায় কিছুটা সমন্বয়হীনতা আমাদের মধ্যে ছিল। তো এটা যাতে ভবিষ্যতে না থাকে সেজন্য এটা তৈরি করার উদ্যোগ আমরা নিয়েছি।
সারা বিশ্বে সাম্প্রতিক বিভিন্ন সন্ত্রাসী ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তার হুমকি মোকাবেলায় এসওপি থাকা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরাও। সিকিউরিটি একটা ঘটনা হ্যাজার্ড যদি হয় ঠিক মতো ট্যাকেল না করতে পারি, সেখানে কিন্তু আমাদের ব্যর্থতার বিষয় চলে আসবে। এটা কিন্তু একটা এসওপি থাকতে হবে। এভিয়েশন সিকিউরিটির যে সেলটা আছে, এই সেলের যে কার্যপদ্ধতি, এটা আরো বেশি ট্রেন্ড হতে হবে। এয়ারলাইন্সগুলোর ফ্লাইট ও যাত্রী সংখ্যার প্রবৃদ্ধি বিবেচনায় নিয়ে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের আহ্বান অপারেটরদের। যাত্রী সংখ্যা বাড়ছে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল বোথ সেক্টরেই। এই জায়গাগুলোতে খুব স্ট্রংলি মনিটর করা দরকার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো কী করছে, এই জায়গা থেকে আমরা কতখানি পিছিয়ে আছি, বা যদি পিছিয়ে থাকি তাহলে আমরা কত তাড়াতাড়ি সেটাকে মিট করতে পারবো। 4টি দেশীয় ও 26টি বিদেশি সহ মোট 30টি এয়ারলাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। নারী দলের সাফ ব্যর্থতার জন্য বাফুফের ঘাড়ে দোষ চাপালেন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। দ্রুত ঘরোয়া লীগ চালুর পরামর্শ। নিজেদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তির খারাপ দিক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে সাভারের তেঁতুলঝোড়ো কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। তথ্য প্রযুক্তির ভালো সুযোগ সুবিধাগুলো তোমরা গ্রহণ করবে, খারাপগুলো বর্জন করবে। ফেসবুক ব্যবহার করা ভালো, কিন্তু সারাক্ষণ ফেসবুকে ডুবে থাকাটা লেখাপড়ার বিঘ্ন ঘটায়। অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার সন্তানের হাতে স্মার্টফোন তুলে নেন, মোবাইল তুলে নেন, ভালো কথা, কিন্তু সন্তানরা সেই মোবাইলটা, সেই ল্যাপটপটা, সেই ইন্টারনেট কীরকমভাবে ব্যবহার করছে আপনারা লক্ষ্য রাখবেন। এই যে খারাপ দিকগুলো যদি তোমরা না বলতে পারো এবং তথ্য প্রযুক্তির সঠিক দিকগুলো যদি তোমরা ব্যবহার করতে পারো, আমি বিশ্বাস করি তোমরা একদিন জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। দেখছেন দুপুরের সময়। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। ফাল্গুনী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব। সকালে ঢাকেশ্বরী মন্দিরে নৈবেদ্য, ফুল আর আবির দিয়ে শ্রীকৃষ্ণকে আহ্বান করা হয়। এরপরেই ঢাকেশ্বরীতে সব ধর্মের সব বয়সের মানুষ মেতে ওঠেন দোলের রঙে। মনের অশুভকে দমন করে একে অপরের সুখ, শান্তি আর সুস্থতা কামনার প্রার্থনা দিয়ে শুরু হয় দোল পূর্ণিমার শুভক্ষণ। শ্রীকৃষ্ণের আহ্বানে যজ্ঞ শেষে শুরু হয় নাম কীর্তন। এরপর কৃষ্ণ ভক্তরা একে অপরকে আবিরে রাঙিয়ে দেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, আবিরের মাধ্যমে ছড়িয়ে যাবে শান্তির বার্তা। রঙের মতো রঙিন ও সুন্দর হবে সবার জীবন। সবাই সাথে আমরা মিলেমিশে থাকতে পারি, এই বন্ধন একটা তৈরি হয়। সবাই আমার আপন, সবাই আমারই, এখানে কোনো ভেদাভেদ নাই। আমার ধর্ম মানুষ বলে ধর্ম, যার যার উৎসব সবার। আমরা সবাইকে বলি যাতে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, শুধু নিজের জন্য না, এটা সবার জন্য। গন্ধ, পুষ্প, পাদ্য, নৈবেদ্য, গন্ধাদি সমস্ত আবির ভগবানের চরণে দিয়ে আরতির মাধ্যমে আর পূজা সমাপ্ত করা হইল। দোল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও রাজধানীর নানা অংশ থেকে রঙের খেলায় যোগ দেন ধর্মবর্ণ নির্বিশেষে অনেকে। বাংলাদেশের অসাম্প্রদায়িকতার দেশ, এখানে আমরা সবাই মিলে এই উৎসব পালন করব। পরিবার থাকলে তো অবশ্যই খুবই ভালো হতো, কিন্তু যেহেতু এখানে পরিবার নেই, এখানে বন্ধু বান্ধব যারাই আছে এখানে এরাই সব কিছু। যেরকম নেপালে ছিল মতলব আমাদের সেলিব্রেট করতে সেম আছে, লাইক কোনো ডিফারেন্ট নাই। আমাদের মনে সবসময় একটা ক্লেশ থেকে থাকে, কালো ছায়া। আমরা এই উৎসবে আমরা রং দিয়ে আমাদের জীবনটাকে রঙিন করে নিতে পারি, যে আসলে না, আমাদের জীবন আসলে কালো ছায়া নেই, অনেক রং আছে, অনেক আনন্দ আছে। শাস্ত্রমতে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা পালন করা হয়। এই দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার সখীদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন। সেখান থেকেই দোল উৎসবের শুরু। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল,
সেরের নন এমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু নতুন নয়। এর আগে আমরা দেখেছি 2018 সালের জানুয়ারি মাসে তারা এই প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন আন্দোলন করেছেন, অনশন করেছেন এবং সেই অনশনের প্রেক্ষিতে কিন্তু এখানকার যারা আন্দোলনরত শিক্ষক রয়েছেন তারা বলছেন সে সময় সরকারের তরফ থেকে যে স্বীকৃত নন এমপিওভুক্ত প্রতিষ্ঠান রয়েছে সারা বাংলাদেশে 5242টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিওভুক্ত করার আশ্বাস দিয়েছিলেন সরকার। এমনটাই এখানকার যারা আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন তারা বলছেন। তো সেই যে আশ্বাস, সেই আশ্বাসের পরেও কিন্তু তাদের এই দাবি না মেনে নেওয়ার কারণেই তারা আবার আজকে সকাল 11টার দিকে এই প্রেস ক্লাবের সামনেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা দেখেছি যে সকাল 11টা থেকে এখন পর্যন্ত অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা ধরে তারা এই প্রেস ক্লাবের সামনের যে সড়কটি, সেই সড়কের সামনে অবস্থান নিয়ে তারা তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই শিক্ষকদের যে আন্দোলন, তারা শিক্ষকরা বলছেন যে তারাও চান না যে আসলে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে না পড়িয়ে এই আন্দোলনে অংশ নেওয়াটাও তারা যৌক্তিক মনে করছেন না, কিন্তু তারপরেও তারা বলছেন যে যেহেতু দীর্ঘদিন ধরে সরকার তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল, কিন্তু তারপরেও তারা না মানার কারণে তারা বাধ্য হয়ে এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে প্রেস ক্লাবের সামনের যে গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ থাকার কারণে কিন্তু এই প্রেস ক্লাব হয়ে অর্থাৎ পল্টন হয়ে যারা এই রাস্তায় চলাচল করেন তাদের একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের উঠিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই, যদিও শিক্ষকদের সাথে আলোচনা করে তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন রাস্তাটি ছেড়ে দেওয়া হয়। তো এখন পর্যন্ত নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এমপিওভুক্তের দাবিতে প্রেস ক্লাবের সামনেই অবস্থান কর্মসূচি পালন করছেন। তো এই ছিল প্রেস ক্লাব থেকে আমার কাছে সবশেষ খবর। শিরিন, দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি আগে গেছি বাবা স্কুলে, টাকাটা দিয়ে আবরারের পর এবার খুলনা ও সিরাজগঞ্জে সড়কে লাশ হলো 2 শিক্ষার্থী। কাভার্ড ভ্যানে আগুন, শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতার কথা বললেন খোদ ডিএমপি কমিশনার। কারিগরি ত্রুটির কারণে আজ বসছে না পদ্মা সেতুর নবম স্প্যান, কাল আবারও চেষ্টা করবেন প্রকৌশলীরা। এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দারিদ্র্যের হার আরও কমিয়ে আনার অঙ্গীকার প্রধানমন্ত্রীর, বললেন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।